আপনারা দেখছেন খবর সাথে ইউটিউব চ্যানেল। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মন্দির তো কারো বাপের নয়, যারা করছে এ ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে, বিস্ফোরক দিলীপ ঘোষ। আবর্জনা স্তূপে পোড়ানো হচ্ছে জাতীয় পতাকা, ভোপালে ভিডিও ভাইরাল হতেই তদন্তে পুলিশ। প্রসাদ দেব আয়, মন্দিরে গর্ভগৃহে ডেকে দুই নাবালিকাকে ধর্ষণ, পুরোহিতে কীর্তিতে আটকে উঠলেন সকলে। ত্রিপুরায় বিরাট ধাক্কা খেল বিজেপি, বদলালো বিধানসভার অঙ্ক, গেরুয়া সরকার হারালো সমর্থন। অসম থেকে উত্তম কুমারের বাড়িতে এলো এনআরসি নোটিশ, রেগে গেলেন উদয়ন। খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মার, বেবিকে বহিষ্কার করল তৃণমূল। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনা স্তূপে একাধিক জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ভোপালে 50 নম্বর ওয়ার্ড অফিসের কাছে একটি আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে। যেখানে নিয়মিত আবর্জনা পোড়ানো হয়, সেখানেই জাতীয় পতাকা পোড়ানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠী নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা বাবিশা পুলিশে অভিযোগ দায়ের করেন। কংগ্রেস নেতা বিবেক ত্রিপাঠীর দাবি, পুরসভার কর্মীদের অবহেলার ফলেই এমন গর্হিত ঘটনা ঘটেছে। ঘটনা গুরুত্ব বিবেচনায় শাহপুরা থানায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। থানার সাব ইন্সপেক্টর হরিশ গুজার জানান, জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে দুই রাজনৈতিক দলই। প্রসাদের লোভ দেখিয়ে পরপর দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এই মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। মন্দিরের গর্ভগৃহে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ পুরোহিতকে গ্রেফতার করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরে। পুলিশ জানিয়েছে, ধর্ষণে অভিযুক্ত পুরোহিত মহাকাল আশ্রমে একটি শিব মন্দিরে পুজো করত। জানা গেছে, গত 4 বছর ধরে এই মন্দিরে দেখাশোনা করে সে। আশ্রমটি এখনো নির্মীয়মান। সেই মন্দিরের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তদন্তে জানা গেছে, দুই নাবালিকা সম্পর্কে তো বোন, একজনের বয়স 6, অন্যজনের 5। পরিবারের তরফে জানা গেছে, শুক্রবার রাতে দুই বোন উঠোনে খেলাধুলো করছিল। সে সময় অভিযুক্ত পুরোহিত প্রসাদ দেওয়ার লোভ দেখে মন্দিরে ডেকে নিয়ে যায়। পুজোর প্রসাদ খাওয়ার লোভে দুই বোন একসঙ্গে পুরোহিতের সঙ্গেই চলে যায়। এরপর মন্দিরের দরজা বন্ধ করে দুই বোনকে একসঙ্গে যৌন হেনস্থা করে, ধর্ষণ করে একে একে। রাতেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পুরোহিতের কীর্তি ফাঁস করে দুই বোন। পরের দিন সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়। পক্সো ধারায় পুরোহিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এই নিয়ে তৃতীয়বার যৌন হেনস্থার অভিযোগ উঠল এই পুরোহিতের বিরুদ্ধে। আগে দুবার থানায় অভিযোগ জানানো হয়নি। অসম থেকে উত্তম কুমারের বাড়িতে এলো এনআরসি নোটিশ, রেগে গেলেন উদয়ন। গোটা দেশ জুড়ে আপাতত কোনো ভিত্তি নেই, বলা চলে কার্যত হিমঘরেই পড়ে রয়েছে এনআরসি। কিন্তু হাল টানার যে কেউ নেই এমনটাই নয়। হিমঘরে থাকা এনআরসিকে টেনে বের করে আনতে চায় অসম সরকার। তাই তো বাড়িতে বাড়িতে পৌঁছে যায় এনআরসি নোটিশ। ঘটনা দিনহাটায়, যেখানে চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমারের কাছে এলো এনআরসি নোটিশ। কারা পাঠালো? অসম সরকার। কিন্তু উত্তম কুমার তো এই বাংলার বাসিন্দা, তাকে কিভাবে অসম সরকারের তরফ থেকে এনআরসি নোটিশ পাঠানো যেতে পারে? আপাতত সেই নিয়েই যত জল ঘোলা। এদিন তিনি জানিয়েছেন, আমি জন্ম থেকে এখানকার বাসিন্দা, বাবা ঠাকুরদা সবাই এখানেই থাকতো, কোনোদিন অসমে যায়নি। তারপরও কিভাবে সেখান থেকে নোটিশ এলো বুঝতে পারছি না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে জেলা পুলিশের তরফ থেকে এই এনআরসি নোটিশটি তার বাড়িতে পৌঁছয়। কিন্তু কাগজটা কিসের তা বুঝতে পারেন না উত্তম কুমার। তখন তিনি পৌঁছে যান প্রতিবেশীদের কাছে। তারা তাকে জানায় যে এটি একটি এনআরসি নোটিশ। কি লেখা রয়েছে সেই নোটিশে? তাতে বলা হয়েছে, দিনহাটার ওই বাসিন্দা 1966 সাল থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়া পুলিশি যাচাই প্রক্রিয়ায় তিনি নাকি বৈধ কাগজ দেখাতে পারেননি, তাই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। উত্তমবাবুর আইনজীবী অপূর্ব সিনহার অভিযোগ, তার মক্কেলের বিরুদ্ধে এই মামলাটি অসম সরকার দায়ের করেছিল 2015 সালে, যার নোটিশ এসে পৌঁছলো প্রায় 9 বছর পর। এটা কিভাবে সম্ভব? আবার যেখানে বাংলা এনআরসিকে মান্যতা দেয়নি, সেখানে কিভাবে অসম সরকার এমন একটা নোটিশ পাঠাতে পারে? ইতিমধ্যে উত্তম কুমারের এনআরসি ইস্যু নিয়ে সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, উত্তম কুমার ব্রজবাসী ভারতীয় নাগরিক। কামরূপ জেলা পুলিশ সুপার কোন সাহসে কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এই চিঠি পাঠান? এছাড়া 1971 সালে আগে যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
9 জুলাই বন্ধে ছুটি নয়, অফিসে হাজিরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নে। 9 জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু সেই বন্ধের দিনও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দফতর। কোনো ছুটি নয়, কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতে হবে, স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন। অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়ার নির্দেশিকায় জানানো হয়েছে 9 জুলাই কোনোভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি গ্রহণযোগ্য নয়। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা যাবে। অনুপস্থিতিকে ডাইস নন হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ চাকরি জীবন থেকে একদিন বাদ যাবে। তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে হার দেওয়ার কথা জানানো হয়েছে। কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে, 8ই জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, 8ই জুলাইয়ের আগে অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিকেল বা আর্নড লিভে থাকলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 9 জুলাই যদি কোনো কর্মী অফিসে না আসেন তবে তাকে শোকজ নোটিশ পাঠানো হবে। সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না। এমনকি পরবর্তী সময় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দফতরের আধিকারিকদের 31শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দফতরে। নবান্নের তরফে অতিরিক্ত মুখ্য সচিবের সই করার নির্দেশিকায় স্পষ্ট লেখা হয়েছে, যে করেই হোক 9 জুলাই দফতর খুলতে হবে এবং সমস্ত কর্মীদের হাজিরা নিশ্চিত করতে হবে। দিলীপ ঘোষ বিজেপিতে। খড়গপুরে চা চক্রে রবিবার সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন। ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটাই শেষ কথা, এই নিয়ে কিছু বলার নেই। দিলীপ ঘোষ বিজেপির হয়েই কাজ করবেন বলে শ্রমিক মনে করেন। বিজেপি মুখপাত্র হিন্দুদের দল কিংবা বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে কিনা এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা সংবিধানে আছে, সেই অনুযায়ী পার্টিও চলে, আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা বলেছিলেন হিন্দুদের ভোটে বিজেপি জিতবে, মুসলিমদের ভোট তাদের চাই না। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলাতে দেয় না। বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে, ইস্যুর কারণে হয়। সেই জন্য কেউ কেউ হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা, কিন্তু ভারতীয় জনতা পার্টি নীতি পরিষ্কার আছে। বামপন্থী নেতা অনিল দাসকে মারধরে ঘটনা 6 দিন কেটে যাওয়ার পরও বেবি কোলেকে পুলিশ গ্রেফতার করেনি কেন, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, খড়গপুরে তৃণমূল যে ধরনের রাজনীতি শুরু করেছে, অনিল দাসের মতো একজন প্রবীণ নেতা, তাকে যেভাবে অপমান অত্যাচার করা হয়েছে, পুলিশের তরফ থেকেও কোনো কাজ হয়নি। আর যারা অপরাধ করলো তারাই বসে আছে, পুলিশকে তারাই চালাচ্ছে, তাই এখানে কোনো সাজা আশা করা যায় না। খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি, যারা করছে এই ধরনের রাজনীতি 26শে তারা জবাব পেয়ে যাবে। মন্দির তো কারো বাপের নয়, দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে, কতটা সত্যি? এই প্রশ্ন শুনে স্বমহিমায় তার উত্তর, এ ধরনের প্রশ্ন কে করছে? রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ ধাম ঘুরতে যাওয়ার প্রসঙ্গে বলেন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, মন্দির তো কারো বাপের নয়, ভগবানের কাছে সবাই যেতে পারে। গতকাল রথ ট্রেনে এলাম, আমার চরিত্রের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানি না বাকিরা মন্দির নিয়ে কি রাজনীতি করে, কিন্তু দিলীপ ঘোষ মন্দির নিয়ে রাজনীতি করে না। মোদির সভাতে আপনাকে ডাকা হয়নি, অমিত শাহ সভাতেও আপনাকে ডাকা হয়নি। এরপর নতুন রাজ্য সভাপতিকে প্রবীণ বাম নেতাকে মার দেবীকে বহিষ্কার করলো তৃণমূল। সিপিএম এর প্রবীণ নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করেছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনায় পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হলো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছেন, দলে কোনো নেতাকর্মী গুন্ডামি বরদাস্ত করা হবে না। কোনো নেতাকর্মীর এমন ব্যবহারে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, কঠিন শাস্তির মুখে তাকে পড়তে হবে, সে কথাই বারবার বার্তা দেওয়া হয়েছে। সেই পথে হেঁটেই বেবি কোলের বিরুদ্ধে তৃণমূল কড়া ব্যবস্থা নিল, বহিষ্কার করা হলো তাকে। ত্রিপুরার রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটল। বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারে ঘোষণা করেছে তিপ্রামোথা। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিপ্রামোথা বিধায়ক এবং প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। তিপ্রামোথা প্রধান প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার নির্দেশে এই ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি জানা গিয়েছে বিজেপির সাংসদ কৃতি দেববর্মনও তার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। 2023 সালে বিধানসভা নির্বাচনের 60 আসনে ত্রিপুরা বিধানসভায় বিজেপি 33টি আসন পেয়েছিল। সেই সময় তিপ্রামোথা 13টি আসন, আইপিএফটি 1টি আসন এবং বাম কংগ্রেস জোট 13টি আসন পেয়েছিল।
নির্বাচনের পর বিজেপি সরকার গড়লে তিপ্রামোথা তাতে সমর্থন জানিয়েছিল। তবে বিগত সময় বিজেপি এবং তিপ্রামোথার মধ্যে রাজনৈতিক দূরত্ব বেড়েছে এবং সম্পর্ক তিক্ত হয়েছে। এই টানাপোড়েনের জেরেই শনিবার তিপ্রামোথা বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করল। এই ঘটনা সত্ত্বেও বিজেপির সরকার ধরে রাখতে অবশ্য কোনো অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে।